আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্ব প্রবাহ। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক। পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, যা বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অস্থিরতা, 2026 বিশ্বকাপকে ঘিরে নতুন শঙ্কা। নোবেল ভাগাভাগিতে রাজি ট্রাম্প, মাচাদোরের প্রস্তাবকে বললেন বিরাট সম্মান। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 2020 সালের নির্বাচনে কারচুপির কারণে হেরেছিলাম ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক। পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এতে মধ্যপ্রাচ্য আর আশেপাশের অঞ্চলের শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। শুক্রবার 9 জানুয়ারি প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, এ নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি। গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন। ওই চুক্তি অনুযায়ী কোনো এক দেশের উপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে বিবেচিত হবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বার্থ দিন দিন একে অপরের সঙ্গে মিলছে। এ কারণে এই জোট সম্প্রসারণ যুক্তিযুক্ত। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় এবং ন্যাটোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক এই চুক্তিকে নিজেদের নিরাপত্তা জোরদার করার সুযোগ হিসেবে দেখছে। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেপারের কৌশলবিদ নিহাত আলী ওসজানের মতে, সৌদি আরবের রয়েছে শক্তিশালী অর্থনীতি, পাকিস্তানের রয়েছে পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক মিসাইল ও জনবল, আর তুরস্ক দিতে পারে সামরিক অভিজ্ঞতা ও উন্নত প্রতিরক্ষা শিল্প। তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র নিজের ও ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, তখন আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলি নতুনভাবে বন্ধু ও প্রতিপক্ষ নির্ধারণের উদ্যোগ নিচ্ছে। এ বিষয়ে তুরস্কের তথ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ ব্লুমবার্গের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের এই উদ্যোগ সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। অতীতের টানাপোড়েন পেছনে ফেলে দুই দেশ এখন অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। চলতি সপ্তাহে আঙ্কারায় দুই দেশের প্রথম যৌথ নৌ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ ও আঙ্কারা উভয়েই ইরান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, তবে সামরিক সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সম্পর্ক বজায় রাখার পক্ষপাতী। পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধজাহাজ নির্মাণ করছে এবং পাকিস্তান বিমান বাহিনীর F-16 যুদ্ধজাহাজ আধুনিকায়নের কাজেও যুক্ত। এছাড়া তুরস্ক ইতিমধ্যে উভয় দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তি ভাগাভাগি করছে এবং এখন তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধজাহাজ কান প্রকল্পে পাকিস্তান ও সৌদি আরবকে যুক্ত করতে চায়। এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা আলোচনা আসে মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে 4 দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে। প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা এবং তুরস্ক ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে, যা এখনও ফলপ্রসূ হয়নি। পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত সামরিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক এবং ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সৌদি আরব পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা ও জ্বালানি সরবরাহকারী দেশ। অন্যদিকে তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতাও উল্লেখযোগ্য। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ, যা পাকিস্তানের মোট অস্ত্র আমদানির 11%। যৌথ যুদ্ধজাহাজ প্রকল্প, বিমান আধুনিকায়ন ও ড্রোন সংগ্রহের মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে। পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, যা বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেপ্তার করা হতে পারে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।
তার মতে পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গত ৩ জানুয়ারি কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনার পর জেলেন্সকি এই ইঙ্গিত দিয়েছিলেন যে একজন শাসককে যদি এভাবে ধরা যায় তাহলে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালোই জানে। তবে ট্রাম্প জেলেন্সকির সেই ধারণাকে নাকচ করে দিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের উপর কিছুটা হতাশ ঠিকই বললেন, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেন যে তিনি এর আগে ৮টি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধটিও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন। ট্রাম্প যুদ্ধের মানবীয় বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে। তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। উল্লেখ্য, পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটক করার পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের হাতে। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার সহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ এনেছে। ট্রাম্প জানিয়েছেন মাদুরোর উত্তরসূরিদের সঙ্গে তার প্রশাসন যোগাযোগ রাখছে এবং তারা ওয়াশিংটনের শর্ত অনুযায়ী কাজ করতে আগ্রহী। ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অস্থিরতা, 2026 বিশ্বকাপকে ঘিরে নতুন শঙ্কা। যুক্তরাষ্ট্রের বর্তমান সামাজিক পরিস্থিতি 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে উদ্বেগ বাড়াচ্ছে। উত্তর মিনিয়াপোলিসে অভিবাসন অভিযানের সময় আইসিই এজেন্টের গুলিতে রেনি গুড নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বড় একটি ক্রীড়া আয়োজনের আয়োজক দেশে আবারও সহিংস ঘটনার খবর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান লেবাননের কূটনীতিক মোহাম্মদ সাফা। তিনি পিভিএ প্যাট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক। এই সংস্থাটি জাতিসংঘে পরামর্শক হিসেবে স্বীকৃত। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি জানান 2026 বিশ্বকাপের জন্য কেনা টিকিট তিনি বাতিল করেছেন। তার আশঙ্কা, নিজের পরিচয়ের কারণে আইসিই তাঁকেও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করতে পারে। সাফা লেখেন, আইসিই চাইলে আমাকে গ্যাং সদস্য বলে সিদ্ধান্ত নিতে পারে। তখন আমাকে 1 বছর কারাগারে আটকে রাখা হতে পারে। কোনো অভিযোগ থাকবে না, শুনানি হবে না, বিচার হবে না, আইনজীবীর সঙ্গে কথা বলার অধিকার থাকবে না, ফোন করার সুযোগও থাকবে না। যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য নিরাপদ নয়। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির দিকে ইঙ্গিত করে। 2025 সালের জানুয়ারি থেকে এই নীতি আরও কঠোর হয়েছে। এসব নীতিকে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠছে। সাফা একা নন, আরও অনেকে যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বিশ্বকাপকে জড়িয়ে দেখছেন। মার্কিন গ্রিন পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ও বামপন্থী কর্মী আজামো বারাকা মিনিয়াপোলিসের ঘটনার প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার অতিরিক্ত সামরিকীকরণ হচ্ছে। অভিবাসীদের আটক করতে এমন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা অনেক ক্ষেত্রে আইনগত ভিত্তি ও মানবাধিকার মান মানছে না। কয়েক মাস ধরে বয়কট দ্য 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নামের একটি ওয়েবসাইট এসব অভিযোগ তুলে ধরছে। সেখানে ট্রাম্প প্রশাসনের এমন সব সিদ্ধান্তের তথ্য রাখা হচ্ছে যা বিশ্বকাপের শান্তি ও সার্বজনীন চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে রিপাবলিকান প্রশাসন বারবার এসব অভিযোগ অস্বীকার করেছে। নোবেল ভাগাভাগিতে রাজি ট্রাম্প, মাচাদোর প্রস্তাবকে বললেন বিরাট সম্মান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির বিরোধী নেতা ও এবারের নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো নিজের এই পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাব সানন্দে গ্রহণ করতে রাজিও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে দেখা হলে তিনি এই উপহার নেবেন। তবে বাধা সাধল নোবেল কমিটি। তারা সাফ জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হাতবদল করার কোনো নিয়ম নেই। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তার প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না। এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সব সময়ের জন্য।
এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি শুনেছি তিনি আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। মাচাদো পুরস্কারটি তাঁকেই দিতে চান শুনে ট্রাম্প বলেন, এটি তার জন্য হবে বিরাট সম্মানের। নোবেল নিয়ে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে তাদের কূটনীতিকদের একটি দল শীঘ্রই ওয়াশিংটনে পৌঁছবে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মচারী জানিয়েছেন, ভেনেজুয়েলা বিষয়ক মার্কিন ইউনিটের কূটনীতিক ও সেনাকর্মীরা শুক্রবার কারাকাসে গেছেন। এই দলে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার জন ম্যাকনামারাও রয়েছেন। গাজায় অপরাধের জন্য নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর। গাজায় যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী অভিহিত করে তাকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার জিও নিউজের হামিদ মিরকে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। খবর এনডিটিভির। সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে। নেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী আখ্যা দিয়ে তিনি বলেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংগঠিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। তিনি বলেন, গত ৪-৫ হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যা করেছে তা কোনো সম্প্রদায় করেনি। নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু। বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি। আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর হাত শক্তিশালী করা ব্যক্তিদেরও শাস্তি দেওয়ার দাবি তোলেন। তবে সঞ্চালক হামিদ মির এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে নিয়ে সতর্কতাস্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন। এদিকে ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক শান্তিবাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে। একই সঙ্গে ইসরায়েলের শত্রু ইরানের সাথে সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থের সম্পর্ক হিসেবে দাবি করে। কূটনীতির মাধ্যমে মার্কিন আগ্রাসনের জবাব দেবে ভেনেজুয়েলা, রদ্রিগেজ। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব তার দেশ কূটনীতির মাধ্যমে দেবে। একই সঙ্গে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার 10 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ গত 3 জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে গুরুতর, অপরাধমূলক, অবৈধ এবং অবৈধভাবে সংগঠিত হামলার উল্লেখ করেছেন। তিনি জানান, ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, আমি আবারও স্পষ্ট করেছি যে ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবেলা কেবল কূটনীতিক পথেই করে যাবে। উল্লেখ্য, গত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিউ ইয়র্কে আনে মার্কিন সেনাবাহিনী। মাদুরো বন্দী হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। সোমবার 5 জানুয়ারি রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি আবেগঘন পরিবেশে তিনি শপথ নেন।